নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ধারণ আর দুর্নীতির আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। পুজো যত এগোচ্ছে তারপরে কিন্তু ভোট, পুজোর ঢাকে কাঠি পড়েছে, অনেকেই কিন্তু খুঁটি পুজো শুরু করে দিয়েছেন এবং অনেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে, অনুদান বেড়ে গেছে, কিন্তু তার সঙ্গে ভোটও কিন্তু এগিয়ে আসছে এবং যত ভোটের ডাকে কাঠি পড়ছে তত কিন্তু একদম বিরোধটা চওড়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের মধ্যে বিরোধ আর বিজেপির তৃণমূল তো বিরোধ আছেই। এবং প্রশ্ন হচ্ছে যে মানুষ কোন দিকে যাবেন, মানুষ কোনটা বাঁচবেন, মানুষ কি করবেন, মানুষ কার ওপর বিশ্বাস রাখবেন, মানুষ কি সিদ্ধান্ত নেবেন। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আমাদের আজকের পর্বে আমরা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখছি যেগুলো আপনাদের জন্য জানা এবং জানানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের আজকের পর্বের শুরুতেই আমাদের যিনি অতিথি আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বিজেপি নেতা, আপনাদের খুব পরিচিত মুখ, প্রণয় রয় আমার বাদিকে বসে আছেন। প্রণয়দা, আপনি ট্রাইব টিভি বাংলা স্টুডিওয়ে প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত এবং নীতি নির্ধারণ আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। মানুষ কোনটা বাঁচবেন প্রণয়দা, প্রথমেই জিজ্ঞেস করি, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আমি পরে আসবো SIR এর প্রসঙ্গ, আমি আপনাকে অনেকটা সময় দেবো তার জন্য, কিন্তু তার আগে বলি মানুষ কোনটা বাঁচবেন বলুন তো, কাদেরকে বিশ্বাস করবেন? দেখুন, মানুষের অভিজ্ঞতা থেকে মানুষ তার বেস্টটাকে বেছে নেবে। মানুষের অভিজ্ঞতা কি? স্বাধীনতার পরে এই রাজ্যে কোনোদিনই বিজেপির সরকার পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ অন্য রাজ্যে গেছে, গুজরাটে গেছে বা রাজস্থানে গেছে বা মহারাষ্ট্রে গেছে, যেখানে বিজেপি পরিচালিত সরকার চলছে, এখানকার যে মানুষদেরকে একদম পরিযায়ী শ্রমিক থেকে বিটেক এমটেক পাস করা ছেলে মেয়েদেরকে যাদেরকে অন্য রাজ্যে গিয়ে থাকতে হচ্ছে বা চিকিৎসার জন্য অন্য রাজ্যে গেছে, তাদের সেই রাজ্যের অভিজ্ঞতা তাদের হয়েছে। এখানে দীর্ঘ প্রথমে কংগ্রেস, তারপরে 34 বছর CPM, গত প্রায় 14 বছর কমপ্লিট করেছে TMC সরকার, তারা দেখছে মানুষ তাদের অভিজ্ঞতাতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের শিক্ষা যেভাবে পিছিয়ে পড়েছে, সেই অভিজ্ঞতা থেকেই তাদের রায়দান করবে 2026-এ এই যে সরকার, এই সরকারের বিসর্জন নিশ্চিত। বেশ, প্রণয়দা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু আমরা জানি যে তার উপরে তিনি বলছেন তাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। উদয়ন গুহর নাম নিয়ে তিনি বলছেন। না, তার তো বলার কোনো দরকার নেই। আপনারা এই যে কুচবিহারের যে ছবিটা আমরা দেখলাম, কারা করলো? আমার প্রশ্ন হচ্ছে কারা করলো, এটা কারা? অবশ্যই তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে কেউ যদি এই বিক্ষোভটা করে, এখানে সরকার তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আমার ঝান্ডা তো আমি কাউকে ইউজ করতে দেবো না। আমার ঝান্ডা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে তৃণমূল তো বলছে মানুষের প্রতিরোধ। প্রণয়দা, দেখুন, তাহলে দুটো হচ্ছে তো। তাহলে মানুষের প্রতিরোধ যদি হয় তাহলে তৃণমূলের ঝান্ডা নিয়ে কেন করবে? তৃণমূল স্বীকার করুক না, অসুবিধা নেই তো কিছু। একটা ভিজুয়ালি তো সবাই দেখিয়েছেন ওখানে তৃণমূলের ঝান্ডা নিয়ে হচ্ছে। তো আমার যদি এতে ইনভলভমেন্ট না থাকে তো আমার ঝান্ডা আমি ইউজ করতে দেবো না, জনগণ জনগণের মতো করবে। আমার যেটা মনে হয় যে তৃণমূল প্রথমে যে প্ল্যান করেছিল, জনমত যখন ঘুরে যাচ্ছে, সেই জনমত দেখে তারা ব্যাক গিয়ারে আসছে। এখন মানুষের প্রতিরোধ বলছে। মানুষের যদি প্রতিরোধ হয় তাহলে সেখানে তৃণমূলের ঝান্ডা কেন? ক্যামাক স্ট্রিটে কারা মিটিং করতে এসেছিলেন কুচবিহার থেকে? সেই ক্যামাক স্ট্রিটের মিটিং থেকে কী নির্দেশ দেওয়া হয়েছিল সবটাই আমাদের কাছে আছে, জনগণও দেখছে। বেশ, তাহলে প্রণয়দা, আপনি প্রথমেই যে জিনিসটা, যে প্রশ্ন আপনাকে আমি করেছিলাম, মানুষ তো বিভ্রান্ত, এই জন্য বললাম। একদিকে বাঙালি অস্মিতা, আবেগ, বাংলায় কথা বললেই সমস্যা। আপনারা যে সমস্ত রাজ্যে আছেন, আপনাদের দল সে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরও অত্যাচার হচ্ছে, বাংলা কথা বলা যাচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন, এবং তার কাউন্টারে হিন্দুত্ব, হিন্দুত্ব, হিন্দু হিন্দু হিন্দু। তাহলে এই SIR আমি পরে আসবো, আবারও বললাম, তাহলে এই যে বাঙালি আবেগ, কি বলবেন? মানুষকে তো বলছে বাংলায় কথা বললেই সমস্যা। দেখুন, 2026-এর নির্বাচনের পরাজয় মমতা ব্যানার্জি এখন থেকেই স্বীকার করে নিয়েছেন। সেই জন্য একটা কাল্পনিক বিষয়কে সামনে নিয়ে আসছেন। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, কোনটা কাল্পনিক বিষয়? এই যে বাঙালিদের ওপর অত্যাচার, এইটা আমি আসছি, ওখানে আমার উত্তরটা দিতে দিন। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন হবে যে 14 বছর মমতা ব্যানার্জি যে সরকার চালালেন, সেই সরকার এখানে সুস্থ প্রশাসন দিতে পেরেছেন কিনা, এখানে শিক্ষা ব্যবস্থাটা ঠিক দিতে পেরেছেন কিনা, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পেরেছেন কিনা। এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, কেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে যেতে হবে? কোভিডের সময় তো এই মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা চলে আসুন, এখানেই সব ব্যবস্থা হবে। তো কোভিডের পরে আবার তাদেরকে কেন অন্য রাজ্যে যেতে হলো? এই যে মমতা ব্যানার্জির ব্যর্থতা, এই ইস্যুতে
নির্বাচন হলে মমতা ব্যানার্জি হারবেন, এটা নিশ্চিত উনিও বুঝতে পারছেন। সেই জন্য এগুলো বাঙালি করতে হচ্ছে, মানে বাঙালি অস্মিতার কথা বলতে হচ্ছে। দেখুন, আমি এই বিতর্কে তৃণমূলের তৈরি করা ন্যারেটিভে আমি একদম ঢুকবো না, বেশ, কিন্তু কয়েকটা কথা আমি খালি বলবো যে দেখুন, এই যে বাংলা ভাষাকে যে স্বীকৃতি দেওয়া, যে বাংলা ভাষাকে যে ঘোষণা, সেই ঘোষণা তো নরেন্দ্র মোদী সরকার করেছে। এর আগে তো ধ্রুপদী ভাষা হিসেবে যে ঘোষণা, সেই ঘোষণা নরেন্দ্র মোদী সরকার করেছেন। দীর্ঘদিন তো মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন, ইউপিএ 2 এর সমর্থক ছিলেন, সিপিএম এখানে ইউপিএ 1 এর সমর্থক ছিলেন। কোনো সরকার তো বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণা করেনি, নরেন্দ্র মোদী সরকার করেছেন। দল হিসেবে যদি বলেন, আসমুদ্র হিমাচল, ভারতীয় জনতা পার্টির যে কোনো মিটিং যখন শুরু হয় তখন 3টে ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয়। তার মধ্যে একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি যদি ভারতীয় জনতা পার্টির যে কোনো মিটিং শুরু হয় বন্দে মাতরম দিয়ে, শেষ হয় জনগণ মন অধি দিয়ে। ঘটনাচক্রে দুজনেই বাঙালি। সেই জন্য বাঙালিদের দল বা বাঙালিদের বিজেপি সম্মান করে কি করে না, এটা নতুন করে মমতা ব্যানার্জির তোলা প্রশ্নের উত্তরে আমরা যাবই না। তার কারণ এটা স্বীকৃত যে বাঙালিদেরকে কিভাবে ভারতীয় জনতা পার্টি দেখে। আর মমতা ব্যানার্জি যিনি আজকে বাঙালি করছেন, আমাকে বলুন তো, প্রতি বছর তো উনি রেড রোডে নামাজ পড়তে যান, তো সেখানে উনি আধা হিন্দি আধা উর্দুতে জো হামসে টকরায়েগা ও চুর চুর হো যায়েগা কেন বলেন? কলকাতায় উনি ভাষণ দিচ্ছেন, যারা সামনে বসে আছেন তারা যদি বাঙালি হয়, তারা যদি বাংলা বুঝেন, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি এই আধা হিন্দি আধা উর্দুতে কথা বলেন কেন? উনি যে আজকেও যে ভাষণ যিনি দিয়েছেন, ইলেকশন কমিশনকে যে ভাষায় কথা বলেছেন, তারপরে প্রধানমন্ত্রী সম্পর্কে যে ভাষা বলেন, একটা ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট সম্পর্কে যা নাড্ডা আড্ডা গাড্ডা যা বলেন, এটা কি বাঙালির ভাষা? আমরা বাঙালি রেখে এই ভাষায় কথা বলি? এই ভাষায় পিসি ভাইপো কথা বলে, তোর বাপকে ডেকে নিয়ে আয়, এটা ভাইপোর ভাষা। টাকা দিয়েছিস যে হিসেব চাচ্ছিস, এটা পিসির ভাষা। ওই পিসি ভাইপোর ভাষা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সেই জন্য এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো ইস্যু নয়, সেই জন্য আমি ওর মধ্যে ঢুকবই না। এটা একটা কৃত্রিম বিষয়, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা চেষ্টা করছেন। যেটা আমি বললাম, বাঙালিদেরকে, বাংলা ভাষাকে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি দৃষ্টিতে দেখেন, তার কাজের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত আছে। প্রণয়দার ঠিক পাশে যদি আমি রাখি, তৃণমূলের ন্যারেটিভ হচ্ছে শুধু হিন্দু হিন্দু হিন্দু। কেন তৃণমূলের ন্যারেটিভ? হ্যাঁ, তৃণমূল বলছে, বিজেপির যে মেইন ন্যারেটিভ সেটা কি বলছে, দেখুন এই শুধুমাত্র হিন্দু 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 কেন, মানে বিজেপি কেন হিন্দু হিন্দু করছে? একদম 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 কেন? এবার এই প্রসঙ্গে আমি বলবো, আজকেও একটা মিছিল বেরিয়েছিল, আমি দেখছিলাম মমতা ব্যানার্জি কোথাও যাচ্ছেন, আমি সেখানে দেখছিলাম বিবেকানন্দের ছবি রেখেছেন, বঙ্কিমচন্দ্রের ছবি রেখেছেন, পাশে একজন গেরুয়া পরে কেউ হাঁটছেন, এটা দেখেছি। আজ থেকে 5 বছর 7 বছর আগে কিন্তু এই ছবি দেখা যেত না। তো আমার তো উল্টো প্রশ্ন, উনি যখন টিটাগড়ে গেছিলেন, সেখানে কিছু লোক রাস্তায় নেমে জয় শ্রীরাম বলেছিলেন, উনি নেমে এসে তেড়ে এসছিলেন, আমার খাবে, আমার পরিবার, গালি দিবে। যে মমতা ব্যানার্জি জয় শ্রীরামকে গালি বলতো, সেই মমতা ব্যানার্জিকে আজকে পাশে একজন গেরুয়া বসন পরে কাউকে নিয়ে হাঁটতে হচ্ছে। যিনি গেরুয়া বসন পরে আছেন তিনি কি আমি জানি না, এটা নিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু যাই হোক, আজকে মমতা ব্যানার্জিকে তার পাশে গেরুয়া বসন পরে একজন কাউকে রাখতে হচ্ছে। তার কারণ উনি বুঝে গেছেন, উনি যেভাবে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত, যেভাবে উনি ন্যারেটিভ একটা তৈরি করেছিলেন, পাল্টা রিয়াকশন হয়েছেন বলে ওনার মিটিং মিছিল আজকে বিবেকানন্দকে রাখতে হচ্ছে, আজকে ওনার গেরুয়া বসন পরে। কিন্তু তৃণমূল বলছে আপনারা তো মা কালীকে রাখছেন, আগে তো রাখতেন না। না, আগে রাখতেন না, প্রশ্ন নেই। দেখুন, আমি তো ওটাই করলাম, বন্দে মাতরম আমরা পুরো গাই, বন্দে মাতরম যেটা পুরো গাই, যেটা অন্য পলিটিক্যাল পার্টি করে না, তঙ্গি দুর্গা সেটাও আমরা গাই, অতএব এটা আমরা রাখতাম না, সেটা প্রশ্ন নয়। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখুন আমাদের বিষয় খুব পরিষ্কার, আমরা মনে করি নিজের ধর্ম পালন করো, অন্য ধর্মকে সম্মান করো, এটা আমাদের ঘোষিত নীতি। আমরা মমতা ব্যানার্জির মতো কখনো ফেস টুপি পরে আমি সারাদিন উপোস না করে বা রোজা না রেখে আমাদেরকে রোজা ভাঙতেও যেতে হয় না। আবার ফিরহাদ হাকিমের মতো আমি মূর্তি পূজায় বিশ্বাস করি না, কিন্তু দেখানোর জন্য মূর্তির সামনে আমাকে হাত জোড় করে দাঁড়াতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। সেই জন্য আমরা যারা হিন্দু, আমরা হিন্দু মতে আচার করে, আমাদের যারা মুসলিম নেতা আছে তারা নামাজ পড়েন, তারা রোজা রাখেন, আমরা কখনো মিক্স আপ করিনি। কিন্তু যাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, যারা কেবল দেখানোর জন্য এটা করেন, তাদেরকে এটা মিক্সিং করতে হয়। সেজন্য আমাদের তো রাস্তা ক্লিয়ার আছে। বেশ,
প্রণয়দা, এবার একটু নির্বাচন কমিশনের দিকে আসি। নির্বাচন কমিশন এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম তোলপাড় বঙ্গ রাজনীতি। হ্যাঁ, এই এসআইআর নিয়ে আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনার বিশ্লেষণ কি? এসআইআর এ শাসক দলের এত 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 আপত্তি কিসের জন্য? আর দুই, শাসক দল বলছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে বিজেপির তো দালালি করছে, এক নম্বর নির্বাচন কমিশনকে দালাল বলছেন হাতের পুতুল। দেখুন, মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের পুতুল বলছে, যেদিকে যেভাবে নাচাবে সেরকম নাচবে। মমতা ব্যানার্জি এই ভাষাতেই কথা বলেন, ওই জন্য বললাম এটা বাঙালির ভাষা নয়। যাই হোক, দেখুন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সরকার, সেটা রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারই হোক, সেটা ভারতীয় জনগণ তৈরি করবে। তার জন্য ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র ব্যবস্থা এখানে আছে। ইলেকশন কমিশনের কাজ কি? একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা, একটা নির্বাচন কন্ডাক্ট করা। ঠিক। এই যে এসআইআর কথা বলছেন, এসআইআর এইবার প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে এমন তো নয়, না, আগত হয়েছে 2001-2 সালে পশ্চিমবঙ্গে হয়েছে, সারা দেশেই হয়, আবার 23-24 বছর পরে আবার বিহারে হয়েছে, আবার পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং সেখানে কি আছে যে মূল যেটা দেখা ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটাকে ঠিক করা। ঠিক। একটা বড় অংশের ভুতুরে ভোটার, দ্বিজেন মুখোপাধ্যায় সল্টলেকে এসে ভোট দিয়ে যান, আরও অনেকের বাবা মা মানে যারা গত হয়েছেন তারা একটা সময় এসে ভোট দিয়ে যান। এই ভোটার লিস্ট আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে আছে, 34 বছরও ছিল। এই মমতা ব্যানার্জি তো 2005 সালে একদম পার্লামেন্টের স্পিকারের সামনে ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে বলেছিলেন যে একই ভোটারের নাম বাংলাদেশে আছে, আবার পশ্চিমবঙ্গে আছে, ভোটার লিস্ট কারেকশন করতে হবে। এই যে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করেন, তার ইতিহাস তো আমরা সবাই জানি, যে ভোটার লিস্টে গড়বড় আছে, ভোট এখানে ঠিক করে হয় না, তার জন্য সচিত্র আইডেন্টিটি কার্ড দিতে হবে। তো বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাই শহীদ দিবস করবেন, আর সেই ঘটনাকে যে সচিত্র পরিচয়পত্র দিতে হবে, মানে ভোটার লিস্ট কারেকশন করতে হয়, ভোটটা যাতে অরিজিনাল ভোটাররা দেয়, আবার তিনি এসআইয়ের বিরোধিতা করবেন। এই যে দুটো জায়গা, এটা থেকেই প্রমাণিত যে রাজনৈতিকভাবে ওনার পরাজয় ঘটেছে। বেশ, যদি প্রিন্সিপালই থাকেন যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট থেকে ভোট হোক, তাহলে এসআইআরের বিরোধিতা করার কোনো জায়গা নেই। কারণ এসআইআর কি হচ্ছে, এসআইআর করার পরে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, তাদের যাচাই করবে যে অরিজিনাল ভোটার কিনা, তারপরে একটা লিস্ট বেরোবে। যদি দেখা যায় সেই লিস্টে কিছু ভুল হচ্ছে, 1 মাস যাচাই করার প্রোটোকলটা কি প্রণয়দা? এটাই সবথেকে বড় প্রশ্ন। ইলেকশন কমিশন অলরেডি একদম নির্দিষ্ট বলে দিয়েছে, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল, 2002 সালের ভোটার লিস্টে যারা ভোটার হিসেবে ছিলেন তাদেরকে কোনো রকম ডকুমেন্ট সাবমিট করতে হবে না। এবার হতে পারে যে 2002 সালের পরে কেউ ভোটার লিস্টে নতুন করে নাম উঠেছে, যাদের জন্ম 2002 সালের পরে হয়েছে, তাদের নামটা উঠেছে। তো ওই যে ফর্মটা দেবে, সেই ফর্মে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দিতে হবে। সেখানে কোথাও বার্থ সার্টিফিকেটকে ম্যান্ডেটারি করা নেই। মমতা ব্যানার্জি যে বিভ্রান্ত করছেন মানুষকে, যে ভয় দেখাচ্ছেন যে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার বাবার বার্থ সার্টিফিকেট, কাউরের বার্থ সার্টিফিকেট ওখানে ম্যান্ডেটারি নেই। একটা হচ্ছে 2002 সালে যারা পশ্চিমবঙ্গের যারা ভোটার, যারা ভারতীয় ভোটার, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কিচ্ছু দিতে হবে না। 2002 সালে যারা নতুন ভোটার হয়েছেন, হিসেব অনুযায়ী কিন্তু তাদের সবারই বার্থ সার্টিফিকেট থাকার কথা। এবার যদি বার্থ সার্টিফিকেট না থাকে, আজকে মনে করুন 2002 সালে যার জন্ম হয়েছে বা 2003 সালে যার জন্ম হয়েছে, তারা সদ্য ভোটার লিস্টে তাদের নাম ওঠার কথা 18 বছর বয়সের পরে। সে যদি স্কুলে গিয়ে থাকে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে, তার যে অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ আছে সেটা, এরকম অনেকগুলো 10-12টা আমি লিস্টে দেখেছি। যেই লিস্টটা দেখে আমার মনে হয়েছে যে এই ডকুমেন্টসগুলো থাকাই স্বাভাবিক। কোনো ভারতীয়র কাছে যদি এই যে অল্টারনেটিভ 7-8টা 10টা যে অপশন দিয়েছে, এটা না থাকাটা অস্বাভাবিক। অতএব মমতা ব্যানার্জি যে বিভ্রান্ত করছেন যে আপনার বার্থ সার্টিফিকেট কোথায়, বাবার বার্থ সার্টিফিকেট কোথায়, আসলে বিভ্রান্ত করছে। আপনি জানেন যে 2019 সালে যখন সিএএ পাস হতে চলেছে, তখন এই মমতা ব্যানার্জি রাস্তায় নেমে এমনই করেছিল, ক্যা ছি ছি, সবাইকে তাড়িয়ে দেবে, এই করে দেবে, সেই করে দেবে বলেছে। আজকে তো সিএএ চালু হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে। বক্তব্য প্রণয়দা যে ভোটার লিস্ট সংশোধন করা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এনআরসি ভোটার লিস্টের এই নতুন এসআইআর এর মাধ্যমে এনআরসি হচ্ছে, এটাই হচ্ছে তাদের বক্তব্য। এই কথাটাই তো বলেছিল সিএ এর সময়, 2019 সালে এই কথাই বলেছিল যে সিএ চালু হবে, এনআরসি চালু হবে, সবাইকে রাজ্যের বাইরে করে দেবে, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো সিএ চালু, সেদিন আমরা বলেছিলাম সিএ সিটিজেনশিপ, নাগরিকত্ব দেওয়ার আইন, কাউরের নাগরিকত্ব নিতে পারবে না এই আইনের মাধ্যমে। আজকে সিএ চালু হয়ে গেছে। আপনি এক পিস, আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে,
এই যে সিএ নিয়ে বিরোধিতা করেছিলেন, ক্যাকা ছিচি করেছিলেন, মানুষকে বিভ্রান্ত করেছিলেন, বলেছিলেন যে সবাইকে পাঠিয়ে দেবে, মুসলমানদেরকে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে, যে কোনো একটা উদাহরণ দিন যে সিএ চালু হওয়ার পরে সিএ এর কারণে কাউকে বাংলাদেশে যেতে হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি তো, তাহলে বিভ্রান্ত করেছিলেন কেন? যদি বিভ্রান্ত করে থাকেন তাহলে ক্ষমা চান। ঠিক একইভাবে আজকে এসআইয়ের নামে ওরা বিভ্রান্ত করছেন। এক, দ্বিতীয়, যদি এনআরসির কথা বলেন, দেখুন এনআরসিও আমাদের সংবিধানের একটা প্রভিশন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এটা আমাদের সংবিধানেই বলা আছে। এনআরসি করে যে ভয় দেখাচ্ছেন, দেখুন আমরা যখন স্কুল কলেজে পড়ি বা আপনার যে অফিস আছে, অফিসের স্টাফ আছে, আপনার তো একটা অ্যাটেন্ডেন্স খাতা আছে, আপনার অফিসে কজন স্টাফ আছে, একটা স্কুলে কত শিক্ষক আছে, বা একটা স্কুলে কত স্টুডেন্ট আছে, একটা কলেজে কত স্টুডেন্ট আছে, তাদের রোল কল একটা রেজিস্টার আছে। তো ভারতবর্ষের যারা নাগরিক তাদের এনআরসি, তাদের রেজিস্টার থাকবে, এটা সংবিধানের প্রভিশন আছে। তো এনআরসি যদি হয় তাহলে মমতা ব্যানার্জি এত ভয় পাওয়ার কি কারণ আছে? আর বিরোধিতা করারই বা কি আছে? কিন্তু আসল তো এনআরসি বিষয় না, এসআইআর বিষয় না, আর সিএও বিষয় না। বিষয় হচ্ছে এখানে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এখানে ঢুকে আছে, এখানে যেভাবে ফলস ভোটার কার্ড, আধার কার্ড করে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আসল তারাই হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের জীবনকাঠি। 2021-এ আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য ছিল মাত্র 59 লক্ষ। আজকে এই যে কালীগঞ্জের নির্বাচন হয়ে গেল, কোনো এসআইআর হয়নি, সাধারণ নির্বাচনে দেখা যাচ্ছে একটা মাত্র বিধানসভায় 6000 ভুতুরে ভোটার বা যারা অরিজিনাল ভোটার না তাদের নাম বাদ গেছে। এবার একটা সোজা হিসেব, একটা বিধানসভায় যদি 6000 এরকম ভুতুরে ভোটার বা ফলস ভোটার থাকে, 292 বা 294টা বিধানসভায় কত ভোটার? মানে আপনি 294 ইনটু 6000, একটা এভারেজ যদি 1 কোটির উপরে যাবে। এই 1 কোটি ভোটার যারা যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, তাহলে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের মানুষের যারা সত্যিকারের ভোটার তাদের ভোটে উনি জিতে আসতে পারবেন না। আসল সমস্যাটা ওনার ওইখানে। এবং সেই জন্য যেভাবে সিএ এর সময় উনি একটা চেষ্টা করেছেন, তা করেও সিএ কে বন্ধ করতে পারেননি। আজকে সিএ চালু হয়ে গেছে বলে বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা, হিন্দু উদ্বাস্তু, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যারা এদেশে চলে আসতে বাধ্য হয়েছেন, সিএ এর মাধ্যমে তারা প্রোটেক্ট হয়ে গেছে। তাদেরকে বিদেশি বলে কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না। আবার উনি এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বেশ, তাহলে প্রণয়দা কি মনে হচ্ছে, তৃণমূলের কি শেষের শুরু? মানে মুখ্যমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ, কিংবা আমি ডিএর প্রসঙ্গে আসবো এই প্রশ্নটা করার পরে, কি মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রীকে তো দেখে তো আমার তাই মনে হচ্ছে, উনি যেভাবে বলছেন, যেভাবে তার এক্সপ্রেশন করছেন, কোথাও আমার যেটা মনে হচ্ছে অত্যন্ত ভয় পেয়েছেন। এটা ভয়ের ভাষা। অলরেডি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে, আপনি জানেন, এই আরোদের। দেখুন উনি যেভাবে সাসপেনশন উনি মানবেন না বলছেন। দেখুন উনি না মানার কে? উনি তো মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কিছু অধিকার দিয়েছেন, তারা কিভাবে চলবেন না চলবেন উনি করেছেন। উনি মুখ্যমন্ত্রী হিসাবে এই যে বলছেন মানবেন না, তো মানবেন না, তাতে কি হয়েছে? ইলেকশন কমিশনের যা করার করবে। ইলেকশন কমিশন যদি এখানে ভোটার লিস্ট সংশোধন করতে না পারে, ইলেকশন কমিশন কি করতে পারে? ইলেকশন কমিশন বলতে পারে যতদিন না ভোটার লিস্ট সংশোধন হবে নির্বাচন হবে না। সেক্ষেত্রে কি হবে? একটা নির্দিষ্ট সময়ের পরে ওনার যা টেনিওর আছে 5 বছরের, তারপরে ওনাকে সরে যেতে হবে। ওনাকে সরে গেলে যদি নির্বাচিত কোনো সরকার না থাকে, রাষ্ট্রপতি শাসন জারি হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে তারপর ভোটার লিস্ট সংশোধন করে ভোট হবে, এটাই হবে। মানে মোদ্দা কথা আপনি বলছেন এসআইআর হবেই। এসআইআর তো হতেই হবে, কেন এসআইআর হবে না? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সরকার তো রোহিঙ্গারা তৈরি করবে না। উনি বলতে পারেন যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত, উনি খুব আনন্দ এতদিন করতে পারেন যে 33% তো আমার শুরু মানে ঠিক আছে, আমি 33 দিয়ে শুরু করব, তারপরে আমি ওটাকে 45-এ নিয়ে যাব, 50-এ নিয়ে যাব। কিন্তু এই 33-এর মধ্যে যদি দেখা যায় যে 20 হচ্ছে ফালতু, তো উনি তো 20 মাইনাস হয়ে যাচ্ছে ওনার হিসেব থেকে, তো উনি আতঙ্কিত হবেন। কিন্তু জনগণও তো দেখতে চায় যে একটা ভালো সরকার এবং ভারতীয়দের, পশ্চিমবঙ্গের মানুষের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই। রোহিঙ্গাদের ভোটে সরকার তো তারা দেখতে চায় না। বেশ প্রণয়দা, এবার একটু তৃণমূলের টপিকে আসি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্র, এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আপনাদের দলে আসবে নাকি? দেখুন, সেটা কে আসবে না আসবে সেটা আমি বলতে পারি না, বা সেটা যাদেরকে নিয়ে বিষয় তারা বলতে পারে। কারণ বিরোধী দল নেতা প্রশংসা করতে শুরু করলেন কেন হঠাৎ করে? দেখুন, বিরোধী দলনেতার যে বক্তব্য, যেটা বলছেন প্রশংসা, সেটা আমি দেখেছি এবং সেটা আমারও বক্তব্য। আমিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, এটা কি কোনো ইন্ডিকেশন নাকি? কোনো ইন্ডিকেশন না, আমি বলে দিচ্ছি।
আমিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার। বেশ। উনি যেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে পাক অকুপাইড কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে ঘোষণা করেছেন, সেদিনও রাস্তায় দাঁড়িয়ে আমরা ওনার কুশপুত্তলিকা দাহ করেছি। ঠিক। তার কারণ হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে আজ অবধি পাক অকুপাইড কাশ্মীরকে কেউ আজাদ কাশ্মীর বলেনি, যেটা কল্যাণ ব্যানার্জি বলেছে। সেই জন্য কল্যাণ ব্যানার্জির ভাষা যেভাবে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সম্পর্কে উনি মিমিক্রি করেছেন বা যেভাবে করেন, সেই তার প্রতিবাদ আমাদের ছিল, সেই প্রতিবাদ আছে, এবং যদি উনি নিজে সংশোধিত না হন, আবার যদি ওটা করেন, আবার আমরা প্রতিবাদ করব। এটা একটা দিক। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের, দেখুন তৃণমূল কংগ্রেসের যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয়। না, আমার তাই প্রশ্ন ছিল, যদি পদ্মে আসবেন নাকি, হ্যাঁ পদ্ম ফুলে আসবেন নাকি? দেখুন উনি আসবেন কি আসবেন না সেটা ওনার ব্যাপার, দল নেবে কি নেবে না, দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভাবে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু যে বিষয়টা উনি উত্থাপন করেছেন সেটা হলো, দেখুন এটা তো মানতে হবে যে কল্যাণ ব্যানার্জি একদম প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন। অনেক নেতা আছেন যারা কংগ্রেস থেকে এসেছেন, আবার কংগ্রেসের বিরুদ্ধে তার অনেক অবদান, কংগ্রেস থেকে এসেছেন, আবার কংগ্রেসে গেছেন, আবার তৃণমূল কংগ্রেসে এসেছেন, অনেক নেতা আছে। কিন্তু কল্যাণ ব্যানার্জি কিন্তু একদম প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সাথে আছেন। আপনাদের শেখ পাসওয়ানের কথা মনে আছে মনে হয়, যে একজন শ্রমিক মারা গেছিল, সেই যে আন্দোলন হয়েছিল, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, তখন কিন্তু উনি মানে আইনগতভাবে সেই লড়াই লড়েছেন মমতা ব্যানার্জির হয়ে। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, সেটা হচ্ছে যে একজন রাজনৈতিক কর্মী সে তার সারা জীবন ধরে একটা নির্দিষ্ট রাজনীতি করে গেল। সে রাজনীতি ঠিক হতে পারে, সে রাজনীতি ভুল হতে পারে। মতাদর্শের কথা বলছেন, মতাদর্শের কথা বলছি, যদিও তৃণমূল কংগ্রেসে কোনো মতাদর্শ নেই। তৃণমূল কংগ্রেসে একটাই মতাদর্শ, সেটা হচ্ছে দিদি। সবাই বলে যে দিদির ছবি দেখে আমরা রাজনীতি করি, দিদি আছে বলেই আছি। তা আমি ধরে নিলাম যে মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক। বেশ। এবং পার্লামেন্টে তাদের ইন্টারনাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানার কথা না, কিন্তু যেভাবে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আমাদের এতজন এমপি কজন আসে, আমাদের প্রশ্ন সেখানে। মমতা ব্যানার্জি যাদেরকে জনপ্রতিনিধি করে দিল্লি পাঠাচ্ছেন, তারা তো জনগণের কথা বলার জন্য পার্লামেন্টে যাচ্ছেন। আজকে কল্যাণ ব্যানার্জি যদি বলে যে কজন আসে, বাস্তবিক তাই, অনেকেই যান না। তো অনেকে যারা যান না তারা তো তাদের কনস্টিটিউয়েন্সির যারা ভোটার তাদের প্রতি প্রতারণা করছেন। তো যদি কল্যাণ ব্যানার্জি এটা বলে থাকেন আর তার জন্যই যদি তাকে পদ হারাতে হয়, তাকে তো নিশ্চয়ই সমর্থন করা যায় না। তার কারণ যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছেন, জনগণের কথা পার্লামেন্টে তুলে ধরছেন না, আর এটা যদি কল্যাণ ব্যানার্জি বলে থাকেন তো তাকে তো সমর্থন করতে হবে। সেটা শুধু কল্যাণ ব্যানার্জি না, আমাদের যে যারা এমপি আছেন তাদের পারফরমেন্স দেখুন, তাদের ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকে পার্লামেন্টে। আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলছি, এবং পশ্চিমবঙ্গে এরকম অনেক এমপি আছেন যারা পুরস্কৃত হয়েছেন প্রেজেন্ট থাকার জন্য। তো একজন জনপ্রতিনিধির কাছে তো মানুষ এটাই আশা করে যে আমি যে এলাকা থেকে নির্বাচিত করেছি, আমার পরিপ্রেক্ষিতে এই প্রশংসা প্রণয় দেয়, সেই পরিপ্রেক্ষিতে ওই হিসেবে বলা। এবার বাকি উনি কি করবেন না করবেন ওনার বিষয়। বেশ, প্রণয়দা শেষের দিকে দুটো জিনিস জিজ্ঞেস করবো। ডিএ আবার আগামী মঙ্গলবার দিনকে মামলার শুনানি, কিভাবে দেখছেন? রাজ্য সরকার তো কি হবে? দেখুন, এই অতি সম্প্রতি এই মমতা ব্যানার্জি প্রতি বুথে 10 লাখ টাকা করে ধার্য করেছেন, খুব সম্ভবত 8,000 কোটি টাকা। আমার পাড়া আমার বুথ আমার পাড়া, তো 8,000 আমাদের পাড়া আমাদের সমাধানের আমার এরকম কিছু সমাধান করছেন। প্রায় 8,000 কোটি টাকা, মানে প্রতি বুথে 10 লাখ টাকা করে, ভাবুন। এবং এই যে মানে আমরা শুনেছি টাকা লাগে দেবে গৌরী সেন, একটা কথা আছে বাংলায়, কিন্তু টাকা না লাগলেও দেবে মমতা ব্যানার্জি। আমরা দেখলাম নিলাম করে উনি টাকা, এটা তো প্রকল্প। আমি আসছি প্রকল্পের কথা আসছি। টাকা না লাগলেও দেবে মমতা ব্যানার্জি। কীরকম? এই যে ক্লাবগুলোকে 85,000 টাকা করে, কত লাগবে? 90, 95, 1 লাখ, ঠিক আছে 1,10,000, মানে টাকা লাগে দেবে গৌরী সেন, টাকা না লাগলেও 1,10,000 টাকা না লাগলেও দেবে মমতা ব্যানার্জি। খুব ভালো করছেন, ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, কোনো অন্যায় করছেন না, বা প্রতি বুথে 10 লাখ টাকা করে খরচ করছেন, কোনো অন্যায় করছেন না। কিন্তু আমার বক্তব্য হলো, তাহলে তো মমতা ব্যানার্জির কাছে টাকা আছে, মমতা ব্যানার্জির কাছে টাকা আছেন বলেই তো দিচ্ছেন। তো মমতা ব্যানার্জির কাছে যদি টাকা থাকে তাহলে উনি দিয়ে দিচ্ছেন না কেন? এই যে মমতা ব্যানার্জি ইলেকটেড হওয়ার 2 বছরের মধ্যেই বলেছেন 99% কাজ নাকি উনি করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জি কাজ করে দিয়েছেন মানে কি? উনি তো কর্মচারীদের বাদ দিয়ে করেননি। এই যে যত কন্যাশ্রী, রূপশ্রী, ঘর, যত রকম প্রকল্প
আপনি বলে যান সাথী সিরিজ, শ্রী সিরিজের যত প্রকল্প বলেন, সেই প্রকল্পগুলো তো অনেক শ্রী আছে, তো অনেক শ্রী আছে, অনেক সাথী আছে। একদম। এবার এই শ্রী সাথী যত প্রকল্পের নাম বলুন, এর বাস্তব রূপায়ণ তো কর্মচারীরাই করে। ঠিক। তা আপনার কাছে তো টাকা আছে, তাহলে কেন যাদের ন্যায্য অধিকার ডিএটা কেন দেবেন না আপনি? আর যদি আপনার কাছে টাকা না থাকে, এবারে আপনি বলছেন যে প্রকল্প, আপনি বলুন তো একটা বুথে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা কি কাজে লাগবে? কি কাজে লাগবে বলুন? একটা বুথ ক্যাম্প হচ্ছে, ওখানে মানুষ যারা যাচ্ছে এটা পায়নি, সবুজ সাথী পায়নি, বা এটা পায়নি, ওটা পায়নি, সেটা পায়নি, দেখছে। তো এটা পাওয়ার জন্যই তো আপনি কয়েক বছর যে দিদিকে বলো প্রকল্প চালু করেছিলেন। ঠিক। দিদিকে বলো প্রকল্পের নামে কোটি কোটি টাকা আপনি সরকারে খরচ করেছিলেন। আপনি একদিকে বলবেন যে আমাদের সরকার জনগণের সরকার, মা মাটি মানুষের সরকার, আপনি একটা প্রকল্পকে মানুষের কাছে পৌঁছাতে পারলেন না, প্রচুর মানুষের, লক্ষ লক্ষ মানুষের গ্রিভেন্স তৈরি হলো। দিদিকে বলো প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ করলেন, আর 14 বছর ক্ষমতায় থাকার পরে ভোটের ঠিক আগে প্রতি বুথে 10 লাখ টাকা করে অ্যালট করছেন। আসলে ওই 10 লাখ টাকা সরকারের টাকা, ক্যাডার পোষার জন্য। প্রতি বুথে 10 লাখ টাকা মানে তৃণমূল কর্মীদেরকে বুস্ট আপ করো, ওদের কিছু টাকা দাও, যাতে করে ওই এসআইআর এর নাম করে ফলস ভোটার যাতে করতে না পারে, যারা গুন্ডাগর্দি করতে পারে। বেশ, আমাদের সময় একদম শেষ প্রশ্ন করবো, বিজেপি কি 100 পেরোবে? বিজেপির 2026-এ 100 পেরোবে? দেখুন, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মমতা ব্যানার্জি যখন 2011-তে ক্ষমতায় এসেছিলেন, তখন পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 27। ঠিক। 2011 সালে সেই সংখ্যাটা কত হয়েছিল আপনারা জানেন। সেদিনও মমতা ব্যানার্জি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিলেন। আর 2021 সালেও আমরা 39% ভোট পেয়েছিলাম, আমরা 77 পেয়েছিলাম। 27 থেকে মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসতে পারেন, তো 77 থেকে ক্ষমতায় আসতে বেশি সময় লাগবে না। মানুষ যখন আশীর্বাদ করবে, তখন ওই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আপনারা দেখতে পাবেন। বেশ, অনেক না বলা প্রশ্ন থাকলো, অন্য একটি পর্বে আপনাকে আবার আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলো। প্রণয়দা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজকে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এবং শেষ কথা কিন্তু মানুষই বলবে, প্রণয়দা যেমনটি বললেন, কারণ গণতন্ত্রের শেষ কথা কিন্তু মানুষই বলে। আজকের পর্ব এ পর্যন্তই। এভাবে কিন্তু আরও অন্যান্য অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ করবেন, আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার।